সমন্বিত হিসাবে টাকা না দেয়া সহ নানা অভিযোগ ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে, সতর্ক করল বিএসইসি। বহুমুখী পণ্যের স্বীকৃতি পেল পাটে তৈরি 282 সামগ্রী, রপ্তানিতে মিলবে 20% প্রণোদনা। ঢাকার আশেপাশে কাভার্ড ভ্যানে চলছে অবৈধ সিএনজি স্টেশন, যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা। পদ্মা সেতুতে 32তম স্প্যান বসায় প্রায় 5 কিলোমিটার দৃশ্যমান, বাকি আর 9টি স্প্যান। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। সমন্বিত গ্রাহক হিসেবে টাকা না দেয়া সহ নানা অনিয়ম করছে ব্রোকারেজ হাউসগুলো, এতে ক্ষতির মুখে পড়ছে বিনিয়োগকারীরা। এজন্য ব্রোকারেজ হাউসগুলোকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। রোববার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এক অনলাইন সেমিনারে বিএসইসি চেয়ারম্যান বলেন, গ্রাহকদের সুরক্ষায় অনিয়মকারীদের ছাড় দেওয়া হবে না। পুঁজিবাজারে লেনদেন করতে বিনিয়োগকারীদের নিবন্ধিত হতে হয় ব্রোকারেজ হাউসের মাধ্যমে। 250টি ব্রোকারেজ হাউসের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন করছেন 3.5 লাখের বেশি বিনিয়োগকারী। কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধেই নানা অনিয়মের অভিযোগ তুলছে খোদ নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির কর্মকর্তারা জানান, সমন্বিত গ্রাহক হিসাবে ঠিকমতো টাকা দিচ্ছে না ব্রোকারেজ হাউস, হিসাব পরিচালনায়ও করা হয় অনিয়ম। টিবি অ্যাকাউন্টের যথাযথ ব্যবহার এবং নিয়ন্ত্রণ পরিপালন না করার কারণে বিভিন্নভাবে যারা এই সিসিবি অ্যাকাউন্ট ধারণ করেন তাদের ক্ষতি কিংবা তাদের প্রতি সমুচিত দায়িত্ব আমরা অনেক সময় দেখতে পাই না। বিনিয়োগকারীর পুঁজির নিরাপত্তায় কোম্পানিগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। এ সময় সেকেন্ডারি মার্কেটে লেনদেন কমে গেলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। যারা তাদের কষ্টের সঞ্চয় বা তার যে নিজের যে টাকা পয়সা আছে সেটা নিরাপত্তা পেলে, সময় মতো রিটার্ন পেলে, একটি ভালো রিটার্ন পেলে তারা সেখানে বিনিয়োগে আসেন। তাই আমাদের মনে হয়েছে গভর্নেন্সটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা হয়তো অনেকে আমাদের উপর অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু আমরা আমাদের এই লক্ষ্য থেকে বিচ্যুত হব না। বিনিয়োগকারীদের অধিকার রক্ষায় বাজারে সংশ্লিষ্টদের পাশাপাশি কোম্পানিগুলোকেও নিয়মিত তথ্য প্রকাশের পরামর্শ দেন আলোচকরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে 2 শেয়ার বাজারে মূল্যসূচকের পতনে শেষ হলো সপ্তাহের প্রথম দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ, তবে দর হারিয়েছে 67 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 148 পয়েন্ট। এদিকে সূচক কমলেও বাজারের এই গতিবিধিকে স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। রোববার দিনের শুরু থেকে মূল্যসূচক কমতে শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 58.6 পয়েন্ট কমে অবস্থান করছে 4858 পয়েন্টে। তবে সূচক কমলেও আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 875 কোটি 10 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 81 কোটি 29 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া 355টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 80টির, কমেছে 239টির এবং অপরিবর্তিত আছে 36টি প্রতিষ্ঠানের শেয়ার দর। পুঁজিবাজারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে কার্যকর করা হচ্ছে। যতগুলি অনিয়ম ছিল বিভিন্ন জায়গায়, সেই অনিয়মগুলিকে অ্যাড্রেস করা হচ্ছে এবং যারা নিয়ম ভঙ্গ করছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় রিপাবলিক ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ফেডারেল ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 148.91 পয়েন্ট। লেনদেন হয়েছে 22 কোটি 25 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাগ, ফুলদানি, কার্পেট সহ পাট দিয়ে তৈরি 282টি সামগ্রীকে বহুমুখী পণ্যের স্বীকৃতি দিল সরকার। এর ফলে সব পণ্য রপ্তানিতে এখন থেকে 20% নগদ প্রণোদনা পাবেন ব্যবসায়ীরা, আগে যা ছিল 10%। এই স্বীকৃতির ফলে পাটজাত পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
করোনা মহামারী সহ নানা সংকট পার করছে দেশের কৃষিখাত। তবে নানা প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সোনালী আঁশখ্যাত পাট। পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে রোববার 282 ধরনের পাট পণ্যকে বহুমুখী পণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে উদ্যোক্তারা রপ্তানিতে উৎসাহ এবং আগের চেয়ে বেশি প্রণোদনা পাবেন বলে জানালেন জেডিপিসির নির্বাহী পরিচালক। এই সমস্ত পণ্য যারা উৎপাদন করবেন, রপ্তানি করবেন, তারা একটা নির্দিষ্ট হারে সরকার ঘোষিত উৎসাহ প্রণোদনা পাবেন। উদ্যোক্তারাও সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে সব উদ্যোক্তাই যাতে এর সুফল পান সেজন্য আরও সুনির্দিষ্ট পরিকল্পনা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই বহুমুখীকরণের যাত্রাটা প্রসারিত করতে পারি, যেখানে প্রতি টন থেকে আর্ন করা সম্ভব $3,000 থেকে $10,000। আমরা স্বপ্ন দেখি যদি সরকার আগামী 7 বছর কেন্দ্রিক একটি সমন্বিত পরিকল্পনা ঘোষণা করে, যেখানে নীতি সহায়তাগুলো অব্যাহত থাকবে, তাহলে অনেক নতুন উদ্যোক্তা এই সেক্টরে এগিয়ে আসবে। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে 30 কোটি 75 লাখ মার্কিন ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 29.26% বেশি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়ানোর লক্ষ্যে গবেষণার উপর জোর দিতে বিজ্ঞানীদের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। সকালে রাজধানীর বিএআরসি মিলনায়তনে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের মৎস্য খাতকে বর্তমান সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। করোনার মধ্যে অন্য সব খাতের তুলনায় মৎস্য খাত ভালো করছে জানিয়ে তিনি বলেন, হারিয়ে যাওয়া অনেক মাছ ফিরিয়ে আনতে মৎস্যবিজ্ঞানীরা সফল হয়েছে। মাছ চাষে এখন আগের চেয়ে বেশি কর্মসংস্থান হচ্ছে। প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে, কিন্তু এখনও সব মানুষের নাগালে আসেনি। তাই সবার জন্য ইলিশ সহজলভ্য করতে হবে। এ লক্ষ্যে গবেষণার পাশাপাশি ইলিশের নতুন অভয়ারণ্য বৃদ্ধি করতে হবে। কাঙ্ক্ষিত সুফল পেতে সঠিক পরিকল্পনার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তিনি। কোভিডকে মোকাবেলা করতে গেলে আমাদের শরীরের পুষ্টি বাড়াতে হলে, আমিষের চাহিদা মেটাতে হলে মৎস্য চাষকে সমৃদ্ধ করা, মৎস্য খাতকে আরও সম্প্রসারিত করা এবং এর জন্য গবেষণাকে বিস্তৃত করার কোনো বিকল্প নেই। রেফ্রিজারেটর তৈরিতে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গমন রোধে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এগিয়ে বাংলাদেশ। সিএফসি গ্যাসের পরিবর্তে ব্যবহার বাড়ছে তুলনামূলক কম ক্ষতিকর R600 এ গ্যাসের। উৎপাদনকারীরা বলছেন, পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একসময় ফ্রিজে সিএফসি গ্যাস ব্যবহার করা হতো, যা পৃথিবীকে রক্ষাকারী ওজোন স্তরের জন্য ক্ষতিকর। পরে ব্যবহার করা হয় HCFC, যা ওজোন স্তরের জন্য কম ক্ষতিকর হলেও তাপমাত্রা বাড়ায়। কিন্তু বর্তমানে এসব ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে R600 গ্যাস, যা পরিবেশের জন্য অনেকটা নিরাপদ। উৎপাদনকারীরা জানান, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবেশসম্মত ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ উৎপাদন করা হচ্ছে, যা দেশের চাহিদা পূরণ করে তুরস্ক, নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। এসব ফ্রিজে পরিবেশের জন্য ক্ষতিকর উপকরণ ব্যবহার করা হচ্ছে না। সিএফসি গ্যাসের বদলে R600I যে গ্যাসটা, সেই গ্যাসটা আমরা প্রাধান্য দিই এবং এক্ষেত্রে আমাদের সবগুলো রেফ্রিজারেটরে আমরা এটাকে অ্যাডপ্ট করেছি নতুন সেই প্রযুক্তি। এখানে কোনো সিএফসি এখান থেকে নিঃসরণ হচ্ছে না এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে পরিবেশের ক্ষেত্রে এটি একটি অনেক বেশি সহায়ক। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস ব্যবহার রোধে সফলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ফ্রিজ তৈরিতে R600 গ্যাস পরিবেশের জন্য নিরাপদ হলেও উষ্ণতা বাড়ায়, তাই শ্রমিকদের সুরক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। R600 হুইচ ইজ ভেরি সেফ কেমিক্যাল, কিন্তু সেটার আবার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল ইজ হাই। তো সুতরাং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, বিশেষ করে ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে কাজ করে, তাদের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিটা আমাদের এনশিওর করতে হবে। সেটার দায়িত্ব হচ্ছে আমাদের যারা ইন্ডাস্ট্রি এই সেক্টরে এগিয়ে এসছে তাদের।
2000 সালের দিকেও চাহিদার শতভাগ ফ্রিজ আমদানি করা হতো। বর্তমানে বছরে 26 থেকে 27 লাখ ফ্রিজের 85 ভাগ দেশেই উৎপাদন হচ্ছে। তবে করোনার সময় চাহিদা 30 ভাগ কমলেও এখন আবার বাড়তে শুরু করেছে বলে জানান উৎপাদনকারীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশ ছেয়ে গেছে ঝুঁকিপূর্ণ অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ফায়ার সার্ভিসের। চোখের সামনে এমন ঝুঁকিপূর্ণ ব্যবসা চললেও নজর নেই বিস্ফোরক পরিদপ্তর ও পুলিশ প্রশাসনেরও। কেরানীগঞ্জের কালিন্দিতে স্বদেশ নামে এই সিএনজি স্টেশনটি আপাত দৃষ্টিতে মনে হবে বৈধ, অথচ অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে গ্যাস দেওয়া হচ্ছে কাভার্ড ভ্যানে মজুদ সিলিন্ডার থেকে। বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে 9 টাকা বেশি দরে। এক একটি কাভার্ড ভ্যানে বিশাল আকারের শতাধিক গ্যাস সিলিন্ডার, যাতে গ্যাস ভরে নিয়ে আসা হয় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন সিএনজি স্টেশন থেকে। অনুমতি না নিয়ে বিক্রির কথা স্বীকার করছেন অবৈধ গ্যাস ব্যবসায়ী আক্তার হাজি। শুধু কেরানীগঞ্জেই এমন অবৈধ সিএনজি স্টেশন কমপক্ষে 10টি। অনেকে ভুয়া কাগজপত্রও তৈরি করেছেন। এমনই এক ব্যবসায়ী রহমান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। এটা আমরা ঢাকায় বিভিন্ন পাম্পের থেকে নিয়ে আসি। নিয়ে আসে এলাকায় এই যে সিএনজি যেগুলো আছে এটা তো ঢাকায় ঢুকতে পারে না। বৈধ না হলে তো এভাবে চালানো পসিবল হতো না, কিন্তু কিভাবে বৈধ সেটা তো আমরা জানি না, সেটা কর্তৃপক্ষ আমাদের যে মালিক মহাজন আছে তারা জানে। ভ্রাম্যমাণ সব সিএনজি স্টেশনে গ্যাস পরিমাপের মিটার থাকলেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এতে স্থানীয় চালকদের কিছুটা সুবিধা হলেও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস বিক্রি করায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। ফায়ার সার্ভিস বলছে অতিরিক্ত চাপ অথবা তাপে কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এজন্যই এ ধরনের ব্যবসার অনুমোদন দেয় না ফায়ার সার্ভিস। একটা সমন্বয়, একটা সিস্টেমের মাধ্যমে তারা সেবা দেওয়ার কথা। তো হঠাৎ করে রাস্তায় যে এই ধরনের দাহ্য পদার্থ তারা তো এভাবে দেওয়ার কথা না। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় দেশের কোথাও ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনের অনুমতি দেয়নি বিস্ফোরক পরিদপ্তর। তারপরও প্রশাসনের সামনেই অবাধে চলছে অবৈধ ব্যবসা। বিস্ফোরক অধিদপ্তরে আমি চিঠি দিয়ে জানিয়েছি, পরিবেশ অধিদপ্তরে জানিয়েছি, এবং যেহেতু কাভার্ড ভ্যানের বিষয়টি আসে সেক্ষেত্রে আমি বিআরটিএর চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠি দিয়েছি। এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট করছি। শুধু কেরানীগঞ্জ নয়, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের প্রচেষ্টায় পদ্মা সেতুতে বসানো হলো 32তম স্প্যান। এর মধ্যে দিয়ে দৃশ্যমান হলো সেতু প্রায় 5 কিলোমিটার। প্রকৌশলীদের আশা আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে স্প্যান বসানোর কাজ। এখন পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 89.25 ভাগ। শনিবার সকালে মাওর কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পিলারের কাছে স্প্যানবাহী ক্রেনটি নেওয়া হয়। তীব্র স্রোতের কারণে দিনভর চেষ্টা করেও শেষ পর্যন্ত স্প্যানটি বসানো সম্ভব হয়নি। বিকেল 5টার দিকে দিনের আলো কমে গেলে শনিবারের কাজ স্থগিত করা হয়। রোববার সকাল 7:30টার দিকে আবারও কাজ শুরু হয়। সাপোর্টিং কয়েকটি বার্জের সাহায্যে করা হয় নোঙর। এরপর স্প্যানটি 4 ও 5 নম্বর পিলারের উপর ওঠানো হয়। পজিশনিং করে 2 ঘন্টার চেষ্টায় সকাল 9:30টার দিকে স্প্যানটি পুরোপুরি স্থাপন করা হয়। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক জানান, সব বাধা পেরিয়ে ডিসেম্বরের মধ্যে বাকি 9টি স্প্যান বসানোর লক্ষ্যে কাজ চলছে। এ মাসের 20, 25 ও 30 তারিখে আরও 3টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আমাদের প্রকল্পের নদী শাসন কাজের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। তবে আমাদের যেই ক্ষতিটা হয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ডে, এটা আগামী বছর আমরা চিন্তা করছি যে এটা মানে ঠিকাদারের দায়িত্ব। এই বন্যা চলে গেলে সে সার্ভে করে সে অ্যাপ্রোপ্রিয়েট মেজার নেবে। করোনার কারণে পুরো প্রকল্পের কাজে ব্যাঘাত ঘটেছে। বন্যায় ভেঙে গেছে কনস্ট্রাকশন ইয়ার্ডের বেশ কিছু অংশ, তাই নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না পদ্মা সেতুর নির্মাণ। বন্যায় আপনারা জানেন যে আমাদের কনস্ট্রাকশন ইয়ার্ডে একটা বড় অংশ ভেঙে গেছে, নদীতে বিলীন হয়ে গেছে, এবং এতে আমাদের 125টা রোডওয়ে স্ল্যাব এবং 192টা রেলওয়ে স্ট্রিঞ্জার পানিতে চলে গেছে। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের প্রকল্পের কাজ আমরা 2022 সালের প্রথম দিকে শেষ করতে পারব। তবে আগামী বর্ষায় যাতে প্রকল্পের কাজে কোনো প্রভাব না পড়ে, তাই এবারের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা করছে সেতু কর্তৃপক্ষ।
বর্ষা শেষ, আগামী 7-8 মাস শুধুই কাজের মৌসুম। এক একটি স্প্যান যত বেশি বসবে তত বেশি দৃশ্যমান হবে পদ্মা সেতু। টার্গেট অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে যদি সবগুলো স্প্যান বসানো সম্ভব হয়, তারপরেও বাকি থেকে যাবে রোডওয়ে এবং রেল স্ল্যাব স্থাপনের কাজ। পাশাপাশি এখনও সমাধান হয়নি পদ্মা রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। সেন্ট মার্টিন দ্বীপে সীমিত সংখ্যক পর্যটক আগমন এবং রাতে অবস্থান নিষিদ্ধের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন। রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে টুয়াব আয়োজিত মানববন্ধনে সেন্ট মার্টিনে 1200 পর্যটক যাওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করেন নেতারা। তারা জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সেন্ট মার্টিনে পর্যটন শিল্পের সাথে জড়িত 10,000 মানুষ কর্মহীন হয়ে পড়বে। তাই দ্বীপের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করে কিভাবে পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারে সে বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান টুয়াব নেতারা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।